দর্শক, শিরোনামেই যেটা জানাচ্ছিলাম যে পরিবহন এবং যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে আগামী অর্থ বছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। আর এই বরাদ্দের ৬২% থাকছে স্বাস্থ্য সহ ৫ খাতে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভায় নতুন এই এডিপি অনুমোদন করা হয়েছে। অর্থ আর পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন, উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। গত কয়েক বছর ধরেই সরকারের উন্নয়ন কৌশলে গুরুত্ব পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকলেও বিপুল বিনিয়োগে তৈরি করা পদ্মা সেতু, মেট্রো রেল সহ অনেক প্রকল্পের সুফল মিলছে। ২ দশক পর ক্ষমতায় আসা বিএনপি সরকারের প্রথম বাজেটের উন্নয়ন ব্যয় দেখা গেল একই ধারাবাহিকতা। আগামী বছর এখাতে সর্বোচ্চ ৫০,০০০ কোটি টাকা খরচ করতে চায় সরকার, যার ১৯,০০০ কোটি থাকবে নতুন ৩ মেট্রো রেলের জন্য। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। শিক্ষায় ৪৭,০০০ কোটি ও স্বাস্থ্যে ৩৫,০০০ কোটি টাকার বেশি রাখা হয়েছে। প্রায় ৩৩,০০০ কোটি বরাদ্দ থাকছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে। আর আবাসন খাতের জন্য রাখা হয়েছে আরও ২০,০০০ কোটি। সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিতেই এমন ব্যয়ের পরিকল্পনা। সার্বিক পরিকল্পনার একটি প্রতিফলন এখানে ঘটানো হয়েছে। আমরা একটা ভঙ্গুর অর্থনীতি থেকে সামনের দিকে যাচ্ছে। এটা পুনরুদ্ধার কিভাবে হবে, উত্তরণ কিভাবে হবে, পুনর্গঠন কৌশলটা কি হবে, এই কথাগুলোর এই বিষয়কে মাথায় রেখে এটা একটা পরিকল্পনা হয়েছে। এই উন্নয়ন বাজেটের ১,৯০,০০০ কোটির যোগান দিবে সরকার। বাকি ৩৬% জন্য নির্ভর করতে হবে বিদেশিদের উপর। যদিও সাম্প্রতিক বছরগুলোতে উন্নয়ন ব্যয় পুরোটাই ঋণ নির্ভর হয়ে পড়েছে। প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে ৩ লক্ষ কোটি টাকা। এর মধ্যে জিওবি বাংলাদেশের অর্থায়নে, সরকারের অর্থায়নে ১,৯৯,০০০ কোটি টাকা এবং প্রকল্প ঋণ অনুদান ১,১০,০০০ কোটি টাকা। টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে। পরিকল্পনা মন্ত্রী জানান, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অতীতের দুর্নাম থেকে বের হতে চায় সরকার। আমরা প্রকল্প শুরু থেকে বাস্তবায়ন শেষ পর্যন্ত এটার যে সময়সীমা, এটার উপর জোর দিচ্ছি এবং এটার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি স্টেপকে এটাকে মনিটর করা হবে। এনইসির সিদ্ধান্ত অনুযায়ী আগামী অর্থবছরে বাস্তবায়ন হবে ১,২৭৭টি উন্নয়ন প্রকল্প। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। এদিকে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, আইন এবং আচরণবিধি ঠিক হলে সরকারের সাথে আলোচনার পর তারিখ ঘোষণা করা হবে। সোমবার ইসিবিটের সাংবাদিকদের সংগঠন RFEDর অনুষ্ঠানে সিএসি এসব কথা জানিয়েছেন। আর এই সময় জামায়াত জোটের নেতারা অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হয়েছে। ফারজান আক্তার জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন RFEDর নতুন কমিটির সংবর্ধনা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কমিশনার, রাজনৈতিক দলের প্রতিনিধি সহ সাংবাদিক সংগঠনের নেতারা। অনুষ্ঠানে জামায়াত জোটের নেতারা অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশে বিচার হবে, এই নির্বাচন কমিশনে যারা এই নির্বাচনে নেতৃত্ব দিয়েছেন তাদের বিচার ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা বাংলার মাটিতে করব। এবং সাথে সাথে লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যদি এর থেকে কোনো বাজে পরিস্থিতি হয়, সেটার বিরুদ্ধে আমরা শক্ত হাতে প্রতিবাদ করব। আমরা মন ভরে বহু ভরে আশায় ছিলাম সেই নির্বাচনটির জন্য, কিন্তু আমরা সেই নির্বাচনটি পেয়েছি কিনা এটা এখনো প্রশ্নের ধোলাচলে এখনো প্রবাহমান আছে। এ নিয়ে কথা বলেন সিইসি। তার সাফ কথা, আইন অনুযায়ী নির্বাচন সুষ্ঠু করতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করেছে। কোনো নকশা অনুযায়ী কাজ করেনি তার কমিশন। আমাদের যেহেতু নিয়োগ সহি ছিল এবং আমরা যেহেতু একটা ফোকাস ছিলাম, আমাদের অফিসাররা আপনি এখানে যারা কাজ করেন দয়া করে একটু গোয়েন্দাগিরি করেন না, একটু খোঁজ খবর নেন না আমাদের অফিসারদের কাছ থেকে। আমরা কোনো পার্সিয়ালিটি করে, কোনো পক্ষপাতিত্ব করে কোনো সিদ্ধান্ত কোনো সময় নিয়েছি কিনা, আমরা সবাই মিলে তো সিদ্ধান্ত নিয়েছি কিনা দেখেন। আমরা নাম্বার ওয়ান হচ্ছে যে আমরা আইন কানুনের প্রতি অঙ্গীকারাবদ্ধ ছিলাম কিনা, ১ নম্বর। আমার বিবেকের কাছে আমি পরিষ্কার কিনা সেটা একটা। স্থানীয় সরকার নির্বাচন কবে হবে তা নিয়েও কিছুটা ধারণা দেন সিইসি।
আর সেই নির্বাচনে সহিংসতা ঠেকাতে দলগুলোর সহায়তা চান তিনি। এখনো ফাইনাল হয়নি, কারণ আমাদের যে অভিজ্ঞতা হলো আমাদের তাতে নির্বাচন যেহেতু এখন পার্টি সিম্বলে হবে না, আমাদের পরিচালনা বিধি বদলাতে হচ্ছে। আমাদের আচরণ বিধিতে আমরা কিছু দেখছি যে গোলমাল হয়ে গেছে, যেগুলো এক্সিকিউট করা ইমপ্লিমেন্ট করা সম্ভব না। আমাদের আচরণ বিধিগুলো পাল্টাতে হচ্ছে। উই আর ওয়ার্কিং অন দিস। এই বিধিবিধানগুলো আমাদের সম্পন্ন করে আমরা সরকারের সাথে বসে, কারণ সরকারের তো একটু প্রস্তুতি দরকার আছে, তাদেরও সরকার তো চাই, ওরা ঘোষণা দিয়েছে যে এই বছরের মধ্যে শুরু করবে বলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সঠিক তথ্য প্রচার করে ইসিকে সহায়তা করায় নির্বাচন বিটের সাংবাদিকদের প্রশংসা করেন প্রধান নির্বাচন কমিশনার। আমাদের ভুল হলে আপনারা তুলে ধরবেন। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। এদিকে শেয়ার বাজারে ২৫০ কোটি টাকার কারসাজির মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ ১৫ জনের নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে এসব নথিপত্র জব্দ করেছে তদন্ত কর্মকর্তা। এছাড়া সাকিবের অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নথিপত্র পেতে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। একসময়ে দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি বিরোধী শুভেচ্ছাদূত ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সময়ের ব্যবধানে এখন তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে দুদক। শেয়ার বাজার কেলেঙ্কারির অভিযোগে মাগুরা ১ আসনের সাবেক এমপি সাকিব আল হাসান সহ আবুল খায়ের হিরু চক্রের ১৫ জনের বিরুদ্ধে ২৫৬ কোটি টাকা আত্মসাতের মামলা করেছে কমিশন। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে সরাসরি ২,৯৫,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে মার্কেট ম্যানিপুলেশনের অভিযোগে গত বছর দুর্নীতি দমন কমিশনে আবুল খায়ের হিরু এবং তার সহযোগী হিসেবে সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলাটির তদন্ত চলমান রয়েছে। অভিযোগ তদন্তে দুদকের পক্ষে গঠন করা হয়েছে কমিটি। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযুক্ত ১৫ জনের তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে তারা। সিকিউরিটি এক্সচেঞ্জ বলেন কিংবা সংশ্লিষ্ট যেখানে তদন্তের প্রয়োজনে যেখানে চিঠিপত্র দেওয়ার দরকার, তদন্ত কর্মকর্তারা চিঠিপত্র প্রেরণ করেছেন। তদন্ত পর্যায়ে যেসব তথ্য পাবেন তার প্রেক্ষিতে প্রতিবেদন দাখিল করবেন। এছাড়া সাকিব আল হাসানের বিরুদ্ধে বিভিন্ন দেশে অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুদক। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা। আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত দেশব্যাপী এই কর্মসূচি পালন করা হবে। আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, কর্মসূচির অংশ হিসেবে ৩০ মে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহিলা ইসলামের প্রতিবেদন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী একদল সেনা সদস্যের হাতে নিহত হন বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জেড ফোর্সের নেতৃত্বও দেন তিনি। বিএনপির নেতাদের দাবি, দায়িত্ব নেওয়ার পর কম সময়ের মধ্যে দুর্ভিক্ষ পীড়িত দেশকে উন্নয়ন ও আধুনিকতার পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায়ও অবদান রাখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা করা হয়। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত দেশব্যাপী এই কর্মসূচির ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব। আমরা প্রত্যাশা করছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে, দলের চেয়ারম্যান তার নেতৃত্বেই সকাল ১১টায় আমরা মাজারে যাব। রিজভী বলেন, দেশব্যাপী খাল কাটা কর্মসূচির মাধ্যমে কৃষি বিপ্লবের সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার দেখানো পথ অনুসরণ করেই নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে অনেক রাজনৈতিক প্রতিপক্ষ নানা ধরনের কথা বলছেন, নানা ধরনের এটিকে ডাইভার্ট করার জন্য, বিকৃত করার জন্য কথা বলছেন। কিন্তু আজকে জনগণের মধ্যে যে আশার আলো ছড়িয়েছে, জনগণের মধ্যে যে আস্থার তৈরি হয়েছে,
সেইটাকে তারা টলাতে পারছেন। এর আগে নয়াপল্টনের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির সিনিয়র নেতা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৮ মে সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, সোমবার সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যায়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভার শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। অন্যদিকে আগামী ২৭ মে মধ্যপ্রাচ্য এবং ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় উদযাপিত হবে কোরবানির ঈদ। বিএনপি সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে না, দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। র্যাবের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপুরে রাজধানীর কুর্মিটোলায় সদর দপ্তরে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানিয়েছেন তিনি। অতীতে কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ডে র্যাব ক্ষতিগ্রস্ত হলেও কোনো ব্যক্তির দায় পুরো প্রতিষ্ঠানের ওপর চাপানো উচিত নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী। মহিম মিজানের প্রতিবেদন। আইন শৃঙ্খলা বাহিনীর অভিজাত ফোর্স র্যাবের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার সকালে র্যাব সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অংশ নেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান, আইজিপি, র্যাব মহাপরিচালক, আনসার ও বিডিপির প্রতিনিধিসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ায় সেগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তিনি বলেন, মানবাধিকার সমুন্নত রেখে র্যাব তাদের সকল কার্যক্রম চালাবে। র্যাবের জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, এর অধীনে এলিট ফোর্স হিসেবে চলবে বাহিনীর কার্যক্রম। আমরা একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, যে আইনের অধীনে একটি এলিট ফোর্স হিসাবে একটা বাহিনী থাকবে। আমরা র্যাবের নাম আবার রিনেমড করব কিনা বা অন্য নতুন এলিট ফোর্স আমরা রেজ করব কিনা সেটা এখনও চিন্তা ভাবনার বিষয়, সরকার বিবেচনা করছে। তবে সব ক্ষেত্রেই এলিট ফোর্সের ক্ষেত্রেই আমরা জবাবদিহিতা এবং স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি আমরা এনশিওর করব ইনশাআল্লাহ। র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে মন্ত্রী বলেন, নতুন আইন ও কাঠামোর মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা গেলে আন্তর্জাতিক মহল এই এলিট ফোর্সের বিষয়ে তাদের ধারণা বদলাবে। সেই সময় ফ্যাসিবাদী সরকারে যারা দণ্ডমুণ্ড ছিলেন, শেখ হাসিনা তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একদলীয় শাসন ব্যবস্থা এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য যে উদগ্র বাসনা তাদের ছিল, সেটা কায়েমের জন্য এইভাবে অনেক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। সেই কারণে র্যাবের উপরে যে স্যাংশনটা আমেরিকা ইম্পোজ করেছে সেটা এখনো বহাল। কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন কোর্স রিনেমড করি বা রেজ করি, সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন, সেটা আশা করা যায়। তো এখন অনেক কিছু বাকি আছে, দেখা যাবে। গুম সংক্রান্ত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদ্যমান আইসিটি আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার চেষ্টা চলছে যাতে গুমের সব ধরনের ঘটনার বিচার হয়। যদি আমরা সেই অ্যামেন্ডমেন্টগুলো নিয়ে আসতে পারতাম, এখনো যেটা আমরা চেষ্টা করছি। মহিম মিজান, ৭১, ঢাকা। চট্টগ্রামে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন প্লটে এবং স্থাপনায় সন্ত্রাসী হামলা ভাঙচুর হয়েছে। রোববার রাতে নগরীর উত্তর হালি শহরে গ্রুপের নির্মাণাধীন স্থাপনার সীমানা ওয়াল ভেঙে দেয় সন্ত্রাসীরা, পাশাপাশি নির্মাণ সামগ্রী এবং লুটপাট করে নিয়ে যায়। আর এই ঘটনায় হালিশহর থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রণবেশ চক্রবর্তী জানাচ্ছেন বিস্তারিত। রবিবার গভীর রাতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একদল দুষ্কৃতিকারী হামলা করে চট্টগ্রামের উত্তরহালি শহরের মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন স্থাপনায়। এ সময় ভাঙচুর করা হয় নির্মাণাধীন সীমানা দেওয়াল, লুট করা হয় নির্মাণ সামগ্রী। রাতের অনুমানিক 2টার সময় অনেক 50-60 জন 70 জন লোক আইসা সিনিবার কুদর নেই, এখানে প্রথম সিসি ক্যামেরা নষ্ট করে দিছে পাশে, তারপরে লাইটটা নষ্ট করে দিছে, তারপরে
এগুলোর বেড়া ঠেরা সবগুলো ভাঙিয়ে লোহা লঙ্কা সবগুলো নিয়ে গেছে। পিলারগুলো ভেঙে ফেলছে, এই যে 2টা পিলার, এই পিলারটা নিয়ে নিছে, আরেকটা পিলার নিয়ে নিছে, উঠাই নিয়ে নিছে। বর্তমানে গ্যারেজ হিসেবে ব্যবহৃত প্লটটির সীমানা ওয়াল নির্মাণের কাজ চলছে। কিছু অংশের মালিকানা দাবি করে ওসমান নামে এলাকার এক ব্যক্তি মামলা করলেও সম্প্রতি আদালত কোম্পানির পক্ষে রায় দেয়। এরপর সীমানা ওয়াল নির্মাণ শুরু হলে এই হামলা হয়। এটা আমরা সম্পূর্ণ আমরা সব ওয়ারিশটা এখানে জায়গাগুলি মেঘনা গ্রুপের কাছে বিক্রি করা হয়েছে এবং আগেই বিক্রি করে দিচ্ছি। এগুলি মেঘনা গ্রুপে উন্নয়ন করতেছে, আজকে 2021 সাল থেকে এগুলি বন্ডে দিতেছে। এর পরবর্তীতে এখানে যে নিয়ে দাবি করতেছে ওনার কোনো সত্য এখানে নাই। মামলার রায় আমাদের পক্ষে আসার পরে পুনরায় আমরা আবার কাজ করতে গেছি। গতকাল রাত্রে কাজ করছি, আমরা টিনের বেড়া দিয়েছি, ওখানে আমাদের স্থাপনা ঘেরোয়া দিয়েছি আমরা। ওই জায়গায় গতকাল রাত্রে সন্ত্রাসীরা এসে মেঘনা গ্রুপের এই জায়গায় আমাদের কোম্পানিকে হয়রানি করতেছে, জায়গা নিয়ে দখল নিয়ে। তারা এসে আমাদের স্থাপনাগুলা ভেড়াগুলা সব ভেঙে টিনগুলা নিয়ে যায়। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থল গেছে। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। শোনার সাথে সাথে আমি আমার টহল টিম, 2টা টহল টিম আমি পাঠিয়েছি। যারা আসছিল, যে সমস্ত লোকজন এটা নিতে আসছিল, তারা পুলিশ দেখে পালিয়ে যায় ওরা। হ্যাঁ, মেঘনা গ্রুপের লোকজন আমাদের সাথে যোগাযোগ করেছে, ওনারা আমাদেরকে অভিযোগ দিলে আমরা তদ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এদিকে অভিযুক্ত ব্যক্তির মোবাইলে বিষয়টি জানতে ফোন করা হলেও কোনো উত্তর মেলেনি। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য ইলেকট্রনিক মিডিয়ায় যৌথভাবে বজলুর রহমান স্মৃতি পদক 2025 জিতেছেন 71 টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পার্থ সঞ্জয় এবং যমুনা টেলিভিশনের প্রতিবেদক আহমেদ রেজা। প্রিন্ট মিডিয়ায় এই পদক পেয়েছেন ডেইলি স্টারের প্রতিবেদক আহমেদ ইশতিয়াক। মুক্তিযুদ্ধ জাদুঘরে বিকেলে এই আয়োজনে পার্থ সঞ্জয়ের পক্ষে পুরস্কার গ্রহণ করেন 71 টেলিভিশনের প্রধান প্রতিবেদক মোজাহিরুল হক রুম্যান। এবছর মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় বজলুর রহমান স্মৃতি পদক 2025 পেয়েছেন 3 জন সাংবাদিক। জয়ীদের হাতে ক্রেস্ট, সনদ এবং টাকার চেক তুলে দেন প্রধান অতিথি শিল্পী রফিকুন নবী। আর তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই প্রজন্ম থেকে প্রজন্ম আরও এগিয়ে যাবে। 2008 সাল থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় বজলুর রহমান স্মৃতি পদক দিয়ে আসছে মুক্তিযুদ্ধ জাদুঘর। নির্মাণের পর থেকেই গত 10 বছর ধরে পরিবেশ দূষণ করে যাচ্ছে সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারটি। সাবেক শ্রম সচিব AHM শফিকুজ্জামান জানিয়েছেন, চীনের জিয়াংসু লিংছি এনভায়রনমেন্টাল প্রোটেকশন কোম্পানি লিমিটেড ত্রুটিপূর্ণভাবে এটি তৈরি করেছিল। আর ট্যানারি মালিকরা যেটা বলছেন যে বর্জ্য ফেলা হচ্ছে পাশের ধলেশ্বরী নদীতে, ফলে পরিবেশ দূষণের অভিযোগে বিদেশি ক্রেতা আসছে না এখানে। জাহেদুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। সাভার চামড়া শিল্পনগরীর ট্যানারি থেকে দৈনিক বর্জ্য তৈরি হয় 25,000 কিউবিক লিটার। কোরবানির ঈদ মৌসুমে এটি গিয়ে পৌঁছায় 40,000-এ। অথচ বর্জ্য শোধনাগারটির পরিশোধন ক্ষমতা 10 থেকে 15,000 কিউবিক লিটার। ট্যানারি মালিকদের সংগঠন বলছে, একে তো এর বর্জ্য শোধন ক্ষমতা চাহিদার তুলনায় কম, অন্যদিকে চালু করার সময় পরিশোধন মানদণ্ড যাচাই করা হয়নি। আমাদের ট্যানারি সাইডের যে মার্ক, ওইটা আমরা ফুলফিল করার মতো সক্ষমতা আমাদের আছে, কিন্তু সিইটিপি বা বর্জ্য ব্যবস্থাপনার যে মার্ক, এই মার্কটা যদি আমাদের আপ টু মার্কের ভিতরে না আসে, তাহলে আমরা সারা জীবন চেষ্টা করি কিন্তু LWG সনদ পাবো না। ট্যানারি মালিকরা বলছেন, শোধনাগারটি ঠিকভাবে কাজ না করায় দূষিত বর্জ্য ফেলা হচ্ছে পাশের ধলেশ্বরী নদীতে। তাই মিলছে না পরিবেশ সুরক্ষায় LWG সনদ। LWG এলাকার প্রতিবার বছরে 1-2 করে আছে পরিবেশ এলাকা, সেটা আইসা আমাদেরকে বলতেছে একটাই, যে আপনার কোথাও ঠিক হয় না, সিটিভিও ঠিক হয়নি। সিটিভির কারণে আমরা আজকে আমাদের এই অবস্থা। সিটিভি ছাড়া, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ছাড়া এই সেক্টর ধ্বংস অলরেডি 90% হয়ে গেছি, 10% বাকি, 10% বছর হয়ে যাব। অতএব এই সেক্টর যদি সামনে বছর রানিং করতে হয়, আর ইমিডিয়েটলি সিইটিপি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কাজে হাত দিতে হবে গভর্নমেন্টকে। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দাবি, দূষণের পরিমাণ কমানো হয়েছে এবং ত্রুটি সারিয়ে নতুন আরও একটি বর্জ্য শোধনাগার তৈরির চেষ্টা চলছে। এটাকে কারেকশন করতে হলে একটা বড় ধরনের ফান্ড দরকার। সেই ফান্ড প্রাপ্তির সাপেক্ষে তখন এটাকে আমরা ফুল সলিউশনের মধ্যে আমরা আনতে পারবো। সলিড ওয়েস্টের আমরা 30% আমরা রিসাইকেল প্রজেক্টগুলো আমরা করতে পেরেছি, আর 70% রিসাইকেল প্রজেক্ট করতে হবে এবং সায়েন্টিফিক ল্যান্ডফিল করতে হবে উইথ লিচের প্রুফ।
দেন আমরা হচ্ছে লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট আমরা পাবো। সাবেকে শ্রম সচিব বলছেন, সাবার ট্যানারি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান শিল্প মন্ত্রণালয় এবং বিসিকের গাফিলতিতে ত্রুটিপূর্ণ বর্জ্য শোধনাগারটি তৈরি হয়। চামড়ার দাম যে পড়ে গেছে এটার একটা অন্যতম কারণ হলো আমাদের ট্যানারিগুলো তারা এক্সপোর্ট করতে পারছে না এবং সেটা এলডব্লিউসি সার্টিফিকেট পাচ্ছে না। এই দুর্ভাগ্য যেটা হয়েছে এটা আমি বলবো যে টোটালি আমাদের যারা দায়িত্বে ছিল বিশেষ করে শিল্প মন্ত্রণালয় এবং বিসি, এটা টোটালি রেসপন্সিবিলিটি তাদের। এবং আমি বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন মন্ত্রীদের কাছে শুনেছি যে এই বছরই ঠিক হবে, এই বছরই ঠিক হয়ে যাবে। আমরা প্রতিশ্রুতি শুনেছি, একটা প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। সাভারের হেমায়তপুর চামড়া শিল্পনগরীতে সচল ট্যানারি আছে 140টি। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত বন্ধে মার্কিন 5 দফার জবাবে 14 দফার প্রস্তাব দিয়েছে ইরান। তবে এ বিষয়ে এখনো কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। ট্রাম্প আগেই ইরানকে হুঁশিয়ারি করেছেন, শান্তি চুক্তি ইস্যুতে সিদ্ধান্তের জন্য তেহরানের কাছে আর খুব বেশি সময় নেই। আর এমন অবস্থায় নতুন করে সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তারা মনে করছেন আগামী 48 ঘন্টার মধ্যে ইরানে আবারও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। আরিসুল ইসলামের প্রতিবেদন। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রস্তাব আর পাল্টা প্রস্তাবে আটকে আছে শান্তি আলোচনা। যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেয়া 5 দফার প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, নতুন প্রস্তাবে 14 দফা উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে দফাপত্রটি পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। ইরান আগেই জানিয়েছিল, যুক্তরাষ্ট্র কোনো দৃশ্যমান ছাড় না দিয়েই এমন সব সুবিধা আদায় করতে চায় যা তারা যুদ্ধের সময় অর্জন করতে পারেনি। যুক্তরাষ্ট্রের এসব দাবি আলোচনায় অচল অবস্থা তৈরি করেছে বলে অভিযোগ করে তারা। যদিও ইরানের নতুন প্রস্তাবের বিষয়ে এখনো কিছু জানায়নি যুক্তরাষ্ট্র, তবে তার আগেই শান্তি চুক্তি নিয়ে ইরানকে সতর্ক করে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে দুই দেশের এই পাল্টাপাল্টি প্রস্তাব ও হুমকিকে ভালো ইঙ্গিত হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। তাদের ধারণা, শিগগিরই সংঘাত শুরু হতে পারে। দোহা ইনস্টিটিউট অব গ্রাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এল মাসরি বলেছেন, 2 দিনের মধ্যে ইরানে আবার হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। আরিসুল ইসলাম, 71। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন 71 ইউটিউব চ্যানেলে। থাকবেন 71-এর সাথে।